মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। দেবযানীর কথাগুলো মন দিয়ে শুনল দেয়াসিনী। কিছুই বলার নেই ওর। কোনো রকমে বলতে পারল, সব সাজানো ঘটনা। দেবযানী বলল, সৌগতদের বলিস না, কেউ জানে না। কাজী কাকা আসল ঘটনাটা দেখেছিল, নিখুঁতভাবে ওরা সাজিয়েছিল ঘটনাটা। দেবযানী আরো বলল, আমি মাকে দেখি, কোনো সার নেই রে, আমার লড়াই করার ক্ষমতা নেই, বাঁচতেও ইচ্ছে করে না, শুধু মায়ের জন্য আমি বেঁচে থাকব। দেয়াসিনী কিছুক্ষণ দেবযানীর কাছে বসে রইল। বিকেলে আসবে কথা দিয়ে চলে এলো। দেয়াসিনী নিজেকে বলল, দেবযানীর বেঁচে থাকা প্রয়োজন সবচেয়ে আগে। প্রতিবাদ, রুখে দাঁড়ানো, এই সমস্ত অনেক পরের ব্যাপার। দেবযানীরা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই সমর্থন করব। দেবযানীদের বাড়ি থেকে বেরিয়ে দেয়াসিনীর হঠাৎ মনে পড়ল যে মাকে অনেকক্ষণ ফোন করা হয়নি। ফোনটা বের করে নাম্বার ডায়াল করল। দুবার রিং হতেই মা ফোন ধরল। প্রথমে বাবার কথা জিজ্ঞেস করল, তারপর আজকে আর ফিরবে না সেটা জানালো। এখানকার পুরো ব্যাপারটা বলল মাকে। জানালো কাল সকালে ফিরবে। মা খুব স্বাভাবিকভাবেই কথা বলল ওর সাথে। এত নম্রতা দেয়াসিনী আশা করেনি। কিছুটা হয়তো মায়ামাসি বলেছে, বাকিটা ও বলল। মা ব্যাপারটা খানিকটা হলেও বুঝতে পেরেছে। এটাই দেয়াসিনীর কাছে বেশ স্বস্তির। ফোনে কথা বলা শেষ করে দেয়াসিনী চারপাশটা একবার দেখল। সকালের রোদ তীব্র হচ্ছে। সামনের মাটির রাস্তাটা ধুলোয় ধু ধু করছে। কাল যে বৃষ্টি হয়েছে দেখে বোঝা যাচ্ছে না। আশেপাশে লোকজন এখন খুব কম। সবাই এখন হয় মাঠে নয় জমিতে কাজ করছে। দেয়াসিনীর মনে পড়ল ছোটবেলার দুপুরগুলোর কথা। দেয়াসিনী চা বাগানে এলেই ডাক্তার জেঠু আর মামুনিদের বাড়িতে থাকত। ডাক্তার জেঠু ছিলেন দেয়াসিনীর বাবার বন্ধু। ছোটবেলায় দেয়াসিনীর যাবতীয় শরীর খারাপ ডাক্তার জেঠুই সারিয়ে দিতেন। হঠাৎই ডাক্তার জেঠু জলপাইগুড়ি ছেড়ে চলে এলেন চা বাগানে। মাঝে মধ্যেই দেয়াসিনীর বাবার সঙ্গে দেখা করতে আসতেন, আর দেয়াসিনীকে বাগান নিয়ে মজার মজার গল্প শোনাতেন। সেসব গল্প শুনে দেয়াসিনীও ডাক্তার জেঠুর সঙ্গে বাগানে আসার বায়না ধরত। এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বহুবার। ডাক্তার জেঠুর সঙ্গে যাওয়া হয়নি ঠিকই, কিন্তু বাবা একবার নিয়ে এসেছিল ওকে। সেইবার এসে দেয়াসিনী দেখেছিল ডাক্তার জেঠুর গল্পের মতো সুন্দর বাড়ি, সুন্দর গ্রাম। ডাক্তার জেঠুর স্ত্রীকে কবে থেকে মামুনি বলে ডাকতে শুরু করেছিল তাও মনে নেই। সেই শুরু। তারপর থেকে দেয়াসিনী ছুটিতে মামার বাড়ি বা ঠাকুরদার বাড়িতে না গিয়ে বাগানে আসার বায়না ধরত। একটু যখন বড় হলো একাই চলে আসত। এখানে বিপুল স্বাধীনতা। পূর্বা, দেবযানী ছিল ওর সমবয়সী। জলপাইগুড়ির বাড়িতে ওর সমবয়সী কেউ ছিল না, খেলতেও পারত না তেমন। জলপাইগুড়িতে সব নিয়মের মধ্যে, মাপা জীবন। এত খোলামেলা আবহ ছিল না। ছোটবেলার কথা ভাবতে ভাবতে কেমন হারিয়ে গিয়েছিল দেয়াসিনী। ছোটবেলা ছিল রঙিন স্বপ্নের মতো, আর বাস্তব বাস্তব ঠিক তার বিপরীত। দেয়াসিনীর মনে হলো সরমা কাকিমার কথা। দেবযানীদের চরম বিপর্যয়ের সময়ে কিভাবে পাশে রয়েছেন উনি। অথচ একসময় দেবযানীর মা কি দুর্ব্যবহারই না করেছিলেন সরমা কাকিমার সঙ্গে। পূর্বার সঙ্গে দেবযানীর বন্ধুত্ব তিনি অপছন্দ করতেন, শুভর সঙ্গেও মেলামেশা করতে দেননি। সরমা কাকিমার মধ্যে কি যেন একটা ছিল যা ওনাকে সবার থেকে আলাদা করে। ছোটবেলা থেকেই একটা গভীর আত্মীয়তা তৈরি হয়ে গিয়েছিল সরমা কাকিমার সঙ্গে। তাই তো ডাক্তার জেঠু মারা যাবার পর মামুনি যখন কলকাতায় গিয়েছিল তখনও দেয়াসিনী বাগানে আসা বন্ধ করেনি। সরমা কাকিমা মানে সুহাসিনী ছিলেন চা বাগানের একমাত্র গ্র্যাজুয়েট। নিজের পছন্দে বিয়ে করেছিলেন। বিয়ের পর আর কোনো দিন ফেরেননি বাবা মার কাছে।
কাকিমার কাছেই দেয়াসিনীর প্রথম চর্যাপদ পড়া। কাকিমার ছেলে শুভ দেয়াসিনী বাগানে এলেই দুপুরবেলা করে নদী থেকে মাছ কাঁকড়া ধরে আনত। দেয়াসিনীর সঙ্গে কথা বলতে কি লজ্জাটাই না পেত, ওর সামনে বেশি আসতই না। কাকিমার বড় মেয়ে সরোযদী বাড়িতেই থাকত। পূর্বা ওদের সবার চেয়ে ছোট আর দেয়াসিনীর বন্ধু। দেয়াসিনীর টই টই করার সঙ্গী ছিল পূর্বাই। দেবযানীর বাড়ি থেকে ফিরে দেয়াসিনী ঘুমিয়ে পড়েছিল। দুপুরে প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেল। বিছানার পাশের জানলার পর্দা সরালো। ঝাঁ ঝাঁ দুপুরের হলকা যেন ভেতরে ঢুকে আসছে। চোখ তেতে উঠল। বাইরে এসে দেখল বারান্দায় বসে কাকিমা সেলাই করছেন। পাশের বাড়ির তিতিরদি পাশে বসে গল্প করছে। ওকে দেখে হেসে কাছে ডাকল, বলল, বাবা শিনি, তুই কবে থেকে দুপুরে এত ঘুমোস রে? কলকাতায় তোর দুপুরে ক্লাস থাকে না? কাকিমা উত্তর দিল, আরে কাল একটুও ঘুমোইনি, বললাম না তোকে। তিতিরদি বলল, বেড়াতে যাবি না? চল ঘুরে আসি। তোর সাথে দেখা করার জন্য কখন থেকে এসে বসে আছি। উল্টো দিকের বারান্দায় সরোযদী বসে পিঠে ভাজছিল। উঁচু গলায় বলল, আয় আগে খেয়ে নে। সৌগত একটু আগে একবার ঘুরে গেল, বলে গেল তুই ঘুম থেকে উঠলেই তোকে পাঠিয়ে দিতে। দেয়াসিনী বলল, এ বাবা, আমি ভুলেই গিয়েছিলাম, কাকিমার সাথেও দেখা করলাম না এখনো, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ। সরোযদী বোকার ভঙ্গিতে বলল, আই একদম না, আমি ওদের বলে দিয়েছি অপেক্ষা না করতে, বিকেলে যাবি। সারাদিন না খেয়ে এই রোদে তুই বেরিয়ে দেখ। সরোযদীর পাশে গিয়ে বসল দেয়াসিনী। এখানে এলে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। দেয়াসিনী দেখল সরোযদী 3টে থালা রেডি করছে। জিজ্ঞেস করল, এত বেলা হলো, তোমরা আমার জন্য না খেয়ে বসেছিলে? কাকিমা বলল, আমরা কাজ করছিলাম, দেখলি না? এই সময় পূর্বা আসে, একসাথে খাই। তিতির দিকে বলল, তুইও আয়, আরেকবার খেয়ে নে। তিতির দি বলল, আমি একটু আগেই খেয়েছি কাকিমা। কাকিমা বললেও দেয়াসিনী আগেও খেয়াল করেছে ও এখানে এলে সরোযদী আর সরমা কাকিমা ওর জন্য না খেয়ে বসে থাকে। কোথাও গেলে না ফেরা পর্যন্ত অপেক্ষা করে। ওর খারাপ লাগে, আবার ভালোও লাগে। বাড়িতেই ব্যাপারটা নেই। মা জানে স্বাভাবিকভাবেই বাইরে বেরোলে দেরি হতেই পারে, মা অপেক্ষা করে না। করলে অবশ্য খারাপই লাগত। দেয়াসিনী খাওয়া সেরে মুখ ধুয়ে এসে দেখল পূর্বা ফিরেছে, সাইকেল থেকে নামছে। ওকে দেখে বলল, চল চল পেছনে বস, এক চক্কর দিয়ে আসি। দেয়াসিনী বলল, আমি হেঁটে হেঁটে ঘুরব। ওরা বেরিয়ে পড়ল। পূর্বা দেয়াসিনীর সঙ্গে বেরোলো তিতির। বাড়ি থেকে বেরিয়ে সামনে অনেকটা ফাঁকা জমি, তারপর মেঠো রাস্তাটা সরু হয়ে খালের ধারে গিয়ে মিশেছে। দেয়াসিনী বলল, সৌগতর বাড়িতে ফেরার সময় ঢুকবো, নইলে এখন লেট হয়ে যাবে। পূর্বা বলল, এমনিও লেট হবে, সাইকেল ছাড়া কতদূর যাওয়া যায় বলতো? তিতির দি প্রশ্ন করল, কোন দিকে যাবি? বাগানের দিকে যাবি? দেয়াসিনী বলল, না, কাল বৃষ্টি হয়েছে, কেঁচো আর জোকের মধ্যে দিয়ে যেতে পারছি না। পূর্বা বলল, গঞ্জের দিকে যাই তাহলে, চ, অনেকের সাথে দেখা হবে। দেয়াসিনী বলল, নদীর দিকে চল। খালের আগেই ডান দিক ঘুরলে বিশর পাড়া। মাটির রাস্তা, কিন্তু অনেকটা চওড়া। পাড়াতে ঢুকেই বাঁ দিকে একটা প্রকাণ্ড দিঘি। ডান দিকে রয়েছে বাড়িঘর, বিস্তৃত চাষের জমি। দিঘির ধারে উঁচু মতো জায়গাটায় অনেকে বসে আছে। দেয়াসিনীর বিকেলের এই সময়টা এখানে আসতে খুব ভালো লাগে। ছোটবেলায় যেদিন দেয়াসিনীর খেলতে ইচ্ছে করতো না, সেদিন এখানে বসে গল্প শুনতে শুনতে সন্ধে হওয়া দেখত। তারপর সরমা কাকিমার হাত ধরে বাড়ি ফিরে যেত। নদীর ধারে দেয়াসিনীকে দেখে সবাই খুব খুশি হলো, কথা বলল, নানান প্রশ্ন করল, বাড়ি নিয়ে যেতে চাইল। দেয়াসিনী হেসে হেসে সবার সাথে কথা বলছে। তিতিরদির মা মুয়া খাওয়ালেন, ঝিনুকের মা এনে দিল পুলি পিঠে। কেউ ওকে ছাড়তে চাইছে না। দেয়াসিনীও ওদের খুব ভালোবাসে।
সবার সাথে কথা শেষ করে দেয়াসিনীরা যখন ফিরবে বলে ঠিক করল, তখন প্রায় সন্ধে হয়েছে। ওরা কালী মন্দিরের দিকে হাঁটতে শুরু করল। তিতিরদি আর পূর্বা ফুচকা খাবে না মুড়ি খাবে এই নিয়ে তর্ক করতে করতে কিছুটা এগিয়ে গেল। দেয়াসিনীর পা আড়ষ্ট হয়ে আসছে। সামনে মন্দির পেরোলেই ডাক্তার জেঠুর বাড়ি। দেয়াসিনীর ইচ্ছে করছে খুব বাড়িটার ভেতরে যেতে, কিন্তু বাড়ি অন্ধকার। আর কটা দিন থাকতে পারলে ভালো হতো। আচমকা দেয়াসিনী থমকে দাঁড়িয়ে পড়ল। একজনকে দেখে দেয়াসিনীর পা যেন মাটিতে আটকে গেছে। দীপ্তদা এখানে এই সময়? দেয়াসিনীর চারপাশ একদম স্থির হয়ে আছে। গাছের একটা পাতাও যেন নড়ছে না। দেয়াসিনীর পৃথিবী থেমে গিয়েছে। দীপ্ত ওর সামনে হাঁটছে। সুমিত তার সাথে কথা বলছে। ও আশপাশ অন্ধকার, তাই হয়তো দেয়াসিনীকে দেখতে পায়নি দীপ্ত। মন্দিরের পাশ দিয়ে সাইকেল ঘুরিয়ে চলে গেল। দেয়াসিনীকে দাঁড়িয়ে থাকতে দেখে পূর্বা কিছু একটা আঁচ করল। দেয়াসিনী বলল, আমি ফিরব। তিতিরদি অবাক হয়ে বলল, এই তো এলাম, চল না কিছু খাই। দেয়াসিনী কিছু না বলে পেছন ফিরে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। পূর্বা খানিক বুঝতে পারল। কোনো কথা না বলে দুজনেই ওর সঙ্গে চলতে শুরু করল। তিতিরদির বাড়ি চলে এলো। দেয়াসিনী পূর্বা বাড়ি চলে এলো। সারা রাস্তা কেউ কোনো কথা বলল না। বাড়ি ফিরে দেয়াসিনী বিছানায় শুয়ে পড়ল। আলো আধারিতে দীপ্তকে দেখার পর থেকে ওর মনে একটা ঝড় শুরু হয়েছে। পূর্বা ওর পাশে এসে বসল। আলো জ্বালল না। মন খারাপের সময় দেয়াসিনী অন্ধকার খোঁজে। পূর্বা জিজ্ঞেস করল, এরকম করছিস কেন? অনেকক্ষণ পর দেয়াসিনী জিজ্ঞেস করল, তুই জানতিস ও এখানে? পূর্বা বলল, কার কথা বলছিস? দেয়াসিনী উত্তর দিল, দীপ্তদা। পূর্বা অবাক হল, তুই দীপ্তদাকে দেখলি? কোথায়? দেয়াসিনী উত্তর দিল, মন্দিরের সামনে। পূর্বা দেয়াসিনীর মুখ দেখতে পাচ্ছে না। দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে দেয়াসিনী। পূর্বা বলল, 4 মাস আগে একবার এসেছিল, 2 দিন ছিল, তারপর আবার কোথায় চলে গিয়েছিল। দাদা গিয়েছিল দেখা করতে, জানতে চেয়েছিল কোথায় ছিল এতদিন, কিছু বলেনি। দেয়াসিনী চুপ করে পূর্বার কথা শুনল। ওর ভেতরের দমকা হাওয়াটাকে ও প্রাণপণ বন্ধ করার চেষ্টা করছে। কতদিন পর ও দেখল দীপ্তকে। দীপ্ত ডাক্তার জেঠু আর মামুনির একমাত্র ছেলে। ও কলকাতায় মিশনে পড়াশুনো করত। মামুনি আর ডাক্তার জেঠু মাঝে মাঝে যেত দীপ্তর কাছে। একবার শীতকালে দেয়াসিনী বাগানে এসেছিল। বাড়িতে থাকলে শীতকালে সকালে ওর কিছুতেই ঘুম ভাঙত না, কিন্তু এখানে সকালে উঠেই গল্পের বই পড়া শুরু, তারপর খেলাধুলো তো আছেই, কেউ বকা দেবারও নেই। সেবার একদিন দেয়াসিনী সকালে ঘুম থেকে উঠে জানলা খুলে বাইরেটা দেখছিল। কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল বাইরে। ঠান্ডা হাওয়া আসছিল দেখে জানলা বন্ধ করে দিয়েছিল। হঠাৎ ডাক্তার জেঠু আর মামনি দুজনেই খুব আনন্দে আত্মহারা হয়ে ওকে ডাকতে শুরু করেছিল। দেয়াসিনীর মনে হলো বাইরে কেউ এসেছে। ও বারান্দায় গিয়ে দেখেছিল ঘন কুয়াশার মধ্যে খয়েরি মেরুন রঙের কার্ডিগান আর নীল মাফলার জড়িয়ে দীপ্ত দাঁড়িয়ে আছে। দীপ্তর হাসি কি অমায়িক, কালো রঙের গভীর চোখ দুটো অদ্ভুত সুন্দর। শীতকালের সকালে কুয়াশা কেটে গিয়ে যেন ঝলমলে রোদ উঠেছিল। দেয়াসিনীর এখনও দীপ্তদাকে ভাবলে সেই সকালটাই মনে পড়ে, আর নীল মাফলারটাকে। কি সুন্দর কম্বিনেশন। দেয়াসিনী পরে জেনেছিল রং নিয়ে অদ্ভুত পাগলামো রয়েছে ছেলেটার, আর আছে রঙের সৌন্দর্যকে জীবনের পরতে পরতে খোঁজার চেষ্টা। সারা দিন ছবি আঁকত দীপ্ত, আর ভালোবাসত অঙ্ক করতে। দেয়াসিনীকেও রঙের অঙ্ক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অঙ্কে দেয়াসিনীর ভয়ঙ্কর ভীতি। তবে কত রকম রং যে ও বানাতে শিখেছিল দীপ্তর কাছে, তা গুণে শেষ করা যাবে না।
দেয়াসিনী পুরনো দিনের এই কথাগুলো দেওয়ালের দিকে পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে ভাবছিল। পূর্বা এতক্ষণ কোনো কথা বলেনি। এবার জিজ্ঞেস করল, ও বাড়ি যাবি একবার? দীপ্তদা হয়তো বাড়িতে আছে, দাদা তো এখনো ফেরেনি, সৌগতকে ডাকি? দেয়াসিনীকে চুপ করে থাকতে দেখে আবার বলল, ও তোকে পৌঁছে দিয়ে আসুক, আর নয়তো তোর জন্য অপেক্ষা করবে, একেবারে তোকে নিয়ে আসবে। দেয়াসিনী এবার মাথা নাড়ল, যাবে না। সরমা কাকিমা ঘরে ঢুকে ওদের দুজনকে অন্ধকারে বসে থাকতে দেখে প্রথমে আলো জ্বাললেন। অবাক হয়ে বললেন, দুর্বাদি ফোন করলেন, তোমাকে ফোনে পাচ্ছেন না, চিন্তা করছেন। দুর্বা দেয়াসিনীর মায়ের নাম। দেয়াসিনী ধড়মড় করে বিছানায় উঠে বসল। ফোন বের করতে করতেই জিজ্ঞেস করলো, বাবার কিছু হয়েছে? শরীর খারাপ করলো আবার কাকিমা? সরমা কাকিমা উত্তর দিলেন, না না, তোমার মা তোমাদের সবাইকে নিয়ে চিন্তিত, কথা বলে নাও। দেয়াসিনী বাইরে এলো নেটওয়ার্ক পাবে বলে। মায়ের সাথে কথা বলে ও সরোযদির পাশে দাওয়ায় গিয়ে বসল। মা বড্ড বেশি চিন্তা করে মাঝে মাঝে। কাল সকালের বাসেই চলে যাবে শুনে মা যেন একটু শান্ত হলো। দাওয়ায় বসে সরোযদি কৌটোয় আচার নাড়ু গুছিয়ে রাখছিল। কাল দেয়াসিনী চলে যাবে, সেগুলোকে সঙ্গে দেবে। কারেন্ট গেল একটু আগে। একটা কুপি জ্বলছে মাটির উনুনের পাশে, আর উঠোনের বেঞ্চে একটা লণ্ঠন। সৌগত এলো অন্ধকারেই। দুটো টিফিন বক্স এগিয়ে দিয়ে বলল, তুই তো আর গেলি না, কারেন্টটাও গেল, অন্ধকারে বেশি রাত হয়ে যাবে দেখে আমিই নিয়ে এলাম। শুভ ফেরেনি? দেয়াসিনী বলল, না। সৌগত দেয়াসিনীকে জিজ্ঞেস করল, দেবুকে বুঝিয়েছিলি? ও কিছু বলল পুলিশের ব্যাপার নিয়ে? বলেছি, বোঝাতে হয়নি, ও নিজেও বোঝে। আমরা ওকে সাহায্য করতে পারি, কিন্তু ওরা যা সিদ্ধান্ত নেবে আমাদের সেটাই মেনে নিতে হবে। দেয়াসিনী এই ধরনের কথা বলবে সৌগত আশা করেনি। ও একটু উত্তেজিত হয়ে বলল, তুই শুনছিস তুই কি বলছিস? ওর লড়াইটা তো আমরা লড়ে দিতে পারি না, না? তাহলে তো তাই করতাম। ওই লোকগুলোকে ছেড়ে দেব, আর ওকে শুধু লড়াইটা শুরু করতে হবে, তারপর তো আমরা আছি। দেয়াসিনী উঠে দাঁড়ালো। অভিক মেসেজ করেছে। মোবাইল হাতে নিয়ে ঘরে যেতে যেতে বলল, এখন বেঁচে থাকাটাই দেবযানীর কাছে প্রথম লড়াই সৌগত। ঘরে এসে দেয়াসিনী অভিকের মেসেজগুলো দেখছিল। এখানে নেটওয়ার্কের সমস্যা থাকে বলে অভিকের ফোন ঢোকেনি। দেয়াসিনী মেসেজগুলো দেখে রেখে দিল। এই কদিন দেয়াসিনী বাবাকে নিয়ে ব্যস্ত থাকলেও অভিক আর দিঘির সাথে দিনে একবার অন্তত কথা হতো। দেয়াসিনীর অভিকের সঙ্গে কথা বলতে ভালোই লাগে, কিন্তু তারপর নিজেকে বুঝিয়েছে এসব কি ভাবছে ও। বাবা ঠিক নেই, সামনে ওর অনেক লড়াই। এই মুহূর্তে অভিককে কি সত্যি ওর প্রয়োজন? দেয়াসিনী ভেবেছিল কলকাতায় ফিরে অভিককে নিয়ে ভাববে। তাছাড়া দীপ্তদার ব্যাপারটাও তো অভিককে জানানো প্রয়োজন। কিন্তু কি জানাবে দেয়াসিনী? দীপ্তদাকে যে ও এখনো ভোলেনি সেটা তো আজও বুঝেই গেছে। দেয়াসিনী ঠিক করলো অভিকের সাথে ও সামনাসামনি কথা বলবে। এখন ওর অনেক টেনশন, এসব নিয়ে ভাবলে চলবে না। দেবুকে একা রেখে ওকে কাল চলে যেতে হবে। দেয়াসিনী আর সময় নষ্ট না করে পূর্বাকে নিয়ে দেবুর বাড়িতে গেল। অনেক রাত পর্যন্ত দেবুর সাথে কথা বলল। দেয়াসিনীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল দেবু। দেবযানী সেই ঘটনার পর বাড়ি থেকে আর বেরোয়নি। ওর সময় লাগবে, কিন্তু জীবনে একদিন নিশ্চিত ফিরবে, এই আশ্বাসও দেয়াসিনীকে দিয়েছে। পরদিন দেয়াসিনী সকাল 7টায় জলপাইগুড়ির বাস ধরল। সবাই চৌমাথা পর্যন্ত এসেছিল ওকে ছাড়তে। প্রতিবারই চলে যাওয়ার সময়টা ওর খুব কষ্ট হয়। আসার সময় একবার দেয়াসিনীর মনে হলো যদি কোনোভাবে দীপ্তর সাথে দেখা হয়ে যায় ওর, আবার কবে দেখবে কে জানে। যদিও দেয়াসিনী যে এখানে সেটা দীপ্তর জানার কথা নয়, তবে আজও চলে যাওয়ার পর হয়তো দীপ্ত জানবে
জানবে যে ও এসেছিল। ওর কি একবার দেখা করে আসা উচিত ছিল? কিন্তু 2 বছর আগে সবকিছু ছেড়ে যে মানুষ চলে গিয়েছিল, সে কি আদৌ চাইবে দেয়াশিনী ওর সামনে গিয়ে দাঁড়াক? বাড়ি ফিরে প্রথমে বাবার ঘরে গেল দেয়াশিনী। বাবা বিছানায় বসে ব্রেকফাস্ট করছিল। ওকে দেখে হাসল। ধীরে ধীরে বলল, বাহ, সকালেই চলে এলি? কেমন আছে রে ওখানে সবাই? বাবা একসাথে এতগুলো কথা বলতে পারল দেখে দেয়াশিনী খুশি হল। টুকটাক উত্তর দিল। ভাই মাও খাচ্ছিল। দেয়াশিনী খাবার নিয়ে বাবার কাছেই বসল। খাওয়া হয়ে গেলে উঠে আসার সময় বাবা হঠাৎ ওকে কাছে ডাকল। বলল, কাল দুপুরে অমিয়র ছেলে এসেছিল। দেয়াশিনীর এক হাতে থালা ছিল, হাতটা একটু কেঁপে গেল। বাবাও তো খেয়াল করল না। বলল, এদিকে কোনো এক কাজে এসে আমার খবর পেয়েছিল। তোর অভিদীপ্তর সাথে দেখা হয়নি? দেয়াশিনী মাথা নাড়ল। তারপর কিছু একটা মনে পড়াতে জিজ্ঞেস করল, মা? বাবা উত্তর দিল, ঠিকঠাকভাবেই কথা বলেছে। শুধু ও চলে যাবার পর আমায় জিজ্ঞেস করছিল তুই বাগানে আছিস, সে কথা ওকে বলেছি কিনা। দেয়াশিনী আর কিছু বলল না। বিকেলে হঠাৎ বাবার শ্বাসকষ্ট শুরু হলো। ভাই আর মামা তখন বাড়িতেই ছিল। বাড়াবাড়ি হচ্ছে দেখে বাবাকে ওরা তখনই নার্সিংহোমে নিয়ে গেল। বাবাকে শিলিগুড়ি নিয়ে যেতে হবে শুনে মা নার্সিংহোমেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিল। মামা, বাবার বন্ধুরা দেয়াশিনীকে বলল মাকে বাড়ি নিয়ে যেতে। ওরা সবাই বাবার সঙ্গে যাবে। দেয়াশিনীর বুক শুকিয়ে গিয়েছিল। বাবার সঙ্গে যেতে চাইছিল, কিন্তু মাকে অসুস্থ দেখে ও মাকে নিয়ে বাড়ি ফিরল। বাবার ঘরে মা কেমন ঘোরের মধ্যে চোখ বুজে আছে। শরীর কাঁপছে মায়ের। মায়ামাসি আর দেয়াশিনী মাকে ধরে বসে আছে। অনেক রাতে বাবার অফিস কলিগরা বাড়িতে এলো দেয়াশিনী আর মাকে নিয়ে যেতে। বাবার নাকি অনেক শরীর খারাপ। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।